কি সবাই কেমন আছো? অবভিয়াসলি ভালো আছো। তার কারণ কি? তার কারণ হচ্ছে স্যার খারাপ থাকার কোনো কারণই নেই। এই অবভিয়াসলি তোমরা ভালো আছো। আচ্ছা, আজকে তোমাদের র্যাঙ্ক বুস্টার সিরিজের একটা অর্গানিকের লেকচার আমি দিচ্ছি, ভিডিও দিচ্ছি। এখানে দেখে মনে হচ্ছে 3টা কোশ্চেন সাজানো আছে, বাট বিশ্বাস করো এই 3টা কোশ্চেন যদি তুমি করে নাও, এর কনসেপ্টগুলো যদি তুমি বুঝে নাও, তুমি কিন্তু এইরকম 10টা কোশ্চেন সলভ করতে পারবে, 20টা কোশ্চেন সলভ করতে পারবে, এবং পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এইরকম টাইপের প্রবলেম সবসময় আসে। ঠিক আছে, আমি কোশ্চেনগুলো বেছেছি এইভাবে যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, কোনো কোশ্চেনের বেশি মানে কোশ্চেনের মধ্য দিয়ে তুমি যাতে নতুন একটা কনসেপ্ট শিখতে পারো এবং ওইটাকে অ্যাপ্লাই করে ডিফারেন্ট টাইপের কোশ্চেন সলভ করতে পারো ওই রিলেটেড। ঠিক আছে, ওই জন্য কনসেপচুয়াল 3টা কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেনগুলো একটু মন দিয়ে শোনো। আমি শিওর যে তুমি যদি এই কোশ্চেনগুলো করো তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তুমি জানতে না, একদম শিওর। খুব কম জনই যারা মেন অ্যাডভান্সের প্রিপারেশান নিচ্ছে হয়তো, তারা ছাড়া যারা রেগুলার ক্যান্ডিডেট তোমাদের অধিকাংশ জনই জানো না এই যে কোশ্চেনগুলো আমি সলভ করাবো। ঠিক আছে, নতুন জিনিস শিখবে, খুব মজা লাগবে। ভিডিওটা শেষ অবধি একটু দেখো, বুঝতে পারবে। কোশ্চেনে ডিরেক্টলি চলে আসছি। হুইচ এক্সিবিটস, আচ্ছা ইংলিশে কোশ্চেনগুলো লিখেছি, অনেকে বলছিলে তাই ইংলিশে লিখেছি, আমি বাংলাটাও করে দিচ্ছি, তোমরা বাংলা ইংলিশ একই তো জিনিস, তাই না? হুইচ এক্সিবিটস টটোমারিজম, মানে এক্সিবিট মানে শো করা, মানে দেখানো, এদের মধ্যে কোনটা বা কোনগুলো টটোমারিজম দেখাবে? ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমাদের বলে রাখি, এই যে টটোমারিজম আইসোমারিজমের মধ্যে এই যে টটোমারিজম টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে এক্সামে বারবার জিজ্ঞাসা করেছে এই টটোমারিজমের কনসেপ্ট থেকে কোশ্চেন। সো বি কেয়ারফুল, এই টপিক থেকে একটু ভালো করে রেডি করে রাখবে এই টপিকটা। ঠিক আছে, তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে এই যে কম্পাউন্ড, এতগুলো কম্পাউন্ড লেখা রয়েছে, এদের মধ্যে কে বা কারা, অবভিয়াসলি অনেকগুলো দেখাবে, কারা টটোমারিজম শো করবে। তোমাকে অবভিয়াসলি জানতে হবে টটোমারিজম জিনিসটা কি। তার থেকে বড় কথা, মানে দেখো টটোমারিজম পুরোটা যদি বলি না তাহলে অনেকটা টাইম চলে যাবে। এখানে বেসিক্যালি তোমাদের বলছে কিটো এনল টটোমারিজমের কথা। হ্যাঁ, আর শুধুমাত্র কিটো এনল টটোমারিজম নয়, এর ভেতরে আরও টটোমারিজমও রয়েছে। তোমাদের একটু বলে দিই যে এই টটোমারিজমটা কখন শো করবে। তুমি যদি ওই ক্রাইটেরিয়াটা জানো তাহলে তোমার ইজি হয়ে যাবে, যে ধরতে পারবে তুমি যে কোন কোন মলিকুল তোমার টটোমারিজম শো করবে। তোমাদের একটু ক্রাইটেরিয়াটা বলে রাখি, তোমরা বইতেও একবার 11-এর বইটা খুলে একবার দেখে নেবে, দিলে সব মনে পড়ে যাবে। টটোমারিজম তারাই শো করবে যাদের হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ, একটা ফাংশনাল গ্রুপ, অবভিয়াসলি ফাংশনাল গ্রুপের রেসপেক্টে একটা আলফা হাইড্রোজেন থাকবে। তাহলে ফাংশনাল গ্রুপের রেসপেক্টে ধরো এইটা একটা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, এর রেসপেক্টে একটা কার্বন থাকলো, এতে অবশ্যই একটা হাইড্রোজেন পরমাণু যেন থাকে, অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন যেন থাকে এই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে। আর এই যে ফাংশনাল গ্রুপটা যেটা আমি লিখেছি না, ওই ফাংশনাল গ্রুপে যেন এইরকম একটা জিনিস যেন থাকে, অবভিয়াসলি একটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মানে ধরো অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এই মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেন একটা ডবল বন্ড ফর্ম করে থাকে, মানে সি ডবল বন্ড ও, বা হচ্ছে তোমার এই রকমও জিনিস থাকতে পারে, জেনারেলি হচ্ছে সি ডবল বন্ড হয়, এন ডবল বন্ড ও, এই রকম টাইপেরও বন্ড থাকতে পারে। এই রকম টাইপের একটা ডবল বন্ড থাকবে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে অবভিয়াসলি যুক্ত থাকবে। আর হচ্ছে তার পাশে, মানে এই ফাংশনাল গ্রুপের পাশে যে কার্বনটা থাকবে তাতে যেন অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকে, এইটা হচ্ছে তার ক্রাইটেরিয়া। তাহলে ডবল বন্ড থাকবে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে, আর সেই ডাবল বন্ডের পাশের যে কার্বনটা থাকবে ওতে যেন একটা হাইড্রোজেন থাকে, যাকে আমরা আলফা হাইড্রোজেন বলছি। বুঝতে পেরেছো? ডবল বন্ড যেটা কন্টেন্ট করবে ওটা অবভিয়াসলি একটা ফাংশনাল গ্রুপ হবে। বোঝা গেল? তাহলে এবার আমরা ডিরেক্টলি এইসব প্রবলেমগুলোতে চলে আসি। কিছু ডিফিকাল্ট প্রবলেমও রয়েছে, কিছু ইজি প্রবলেমও রয়েছে। তোমাদের ইজি থেকেই শুরু করে দিলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আমি পুরোপুরি টটোমারিজম ব্যাপারটা বলছি না, শুধুমাত্র একটু না হলে কিটো এনল টটোমারিজমটা একটু বলে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে তোমার ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট OC2H5। এইটা হচ্ছে কিটো ফর্মে রয়েছে, কিটো কার্বনিল গ্রুপ রয়েছে, তাই কিটো ফর্মে রয়েছে। এখানকার হাইড্রোজেন রয়েছে, এই হাইড্রোজেন যদি খুলে এই রকমভাবে যদি শিফট করায় তাহলে এই রকম একটা ইকুইলিব্রিয়াম শিফট করে এক্সিস্ট করে। এইখানে কী হয় বলো তো, এই যে হাইড্রোজেনটা এখানে খুললো না, ডবল বন্ড করলো, এখানে নেগেটিভ চার্জ হয়ে গেল, এ উঠিয়ে দিয়ে এখানে ওয়ের ওপরে নেগেটিভ চার্জ করলো, এই নেগেটিভ চার্জটা এখানকার H+কে খেয়ে নেবে। তাহলে এখানে OH এরকম চলে এলো, এইটা কী হবে, ডাবল বন্ড হয়ে যাবে। আর এখানে অবশ্যই CH বন্ধন রয়েছে।
আর এটা কি যেরকম ছিল সেরকম সি ডবল বন্ড ও C2H5 এই জিনিসটা থাকবে না। তাহলে দেখো এই যে ফর্মটা না, এই ফর্মটাকে বলা হচ্ছে ইনল ফর্ম, ENOL ইনল। আর এটা হচ্ছে কিটো ফর্ম, এটা হচ্ছে কিটো ফর্ম, কিটো কার্বনিল গ্রুপ রয়েছে তাই কিটো ফর্ম বলা হচ্ছে। এটা ইনল কেন বলা হচ্ছে? ইনল অ্যাকচুয়ালি এসছে কোত্থেকে বলো তো? ENE+OL, ঠিক আছে। ইন মানে হচ্ছে ডবল বন্ড, এই ডবল বন্ডের জন্য ইন বলা হচ্ছে, আর অলটা এসছে এই যে OH বন্ধনের জন্য। তাহলে এখানে এই রকমভাবে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করবে, একটা গতিশীল সাম্যাবস্থা তৈরি হবে। এই যে ঘটনাটাকে বলা হচ্ছে টটোমারিজম। তাহলে টটোমারিজম আর কিছু না, একটা ফাংশনাল আইসোমারিজম। দেখো এখানে OH ছিল না, এখানে কিটো ছিল, এখানে এটা অ্যালকোহলিক গ্রুপে পরিণত হয়ে গেল। তাহলে কিটো আর ইনলের মধ্যে এরকম স্ট্রাকচারাল কনভার্সন ঘটছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কিটো ইনল টটোমারিজম। কিটো থেকে ইনলের মধ্যে এরকম পারস্পরিক রূপান্তর হবে। এবার কোনটা বেশি পরিমাণে থাকবে কোনটা কম পরিমাণে থাকবে সেটা নির্ভর করছে কোন ফর্মটা বেশি স্টেবল। এক্ষেত্রে দেখো হাইড্রোজেন বন্ডিং এরকম হয়ে যায়, একটা 6 মেম্বার একটা কমপ্লেক্স তৈরি হয়, তাই এক্ষেত্রে এই ফর্মটা বেশি এক্সিস্ট করে, এইটা কম এক্সিস্ট করে। তাই তীর চিহ্নটা বেশি বড় এই দিকে হবে, এই দিকে তীর চিহ্নটা একটু ছোট হবে। এগুলো তোমরা জানো, আমি জাস্ট একবার মনে করে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে দেখতে হবে যে যেইটা বেশি স্টেবল হবে তার দিকে বড় তীর চিহ্ন, এটা অবশ্যই উভয়মুখী তীর চিহ্ন হবে, কিন্তু খেয়াল রাখবে। আর রেজোনেন্সের সঙ্গে এর কিন্তু রেজোনেন্স আলাদা আর এইটা আলাদা। টটোমারিজম আর রেজোনেন্সের মধ্যে এইখানে পার্থক্য, পরীক্ষায় থিওরিটিক্যাল কোশ্চেনে এরকম আসে। রেজোনেন্সে কিন্তু এরকম হাইড্রোজেন যে এখানে এরকম করে শিফট হয়ে গেছে, এই যে হাইড্রোজেন এখানে চলে এলো না, রেজোনেন্সে কিন্তু এরকম হাইড্রোজেন শিফট ঘটে না। এটা টটোমারিজমের ক্ষেত্রে এটা হলো, ঠিক আছে। তাহলে রেজোনেন্স আর হাইব্রিডের মধ্যে এখানে পার্থক্য। এবার দেখো এই ক্ষেত্রে টটোমারিজমটা হলো কেন বলো তো? কিটো ইনল টটোমারিজম দেখো আমার ক্রাইটেরিয়া ফিল আপ করেছে, যে ফাংশনাল গ্রুপ ডবল বন্ডের সঙ্গে অ্যাটাচ, মানে যে ডবল বন্ড ও বা ডবল বন্ড এন যেটা দরকার ছিল সেটা এখানে পেয়ে গেছি। তার অবশ্যই আলফাতে, এটা আলফা কার্বন, আলফাতে দেখো হাইড্রোজেন রয়েছে, তাহলে এই জন্য এটা টটোমারিজমে টেক পার্ট করলো, ঠিক আছে। এবার একটা বেসিক জিনিস বুঝিয়ে দিচ্ছি, এবার একটু হাই লেভেলে যাচ্ছি। দেখো তাহলে এই সব কম্পাউন্ডের ক্ষেত্রে আমি একটু দেখবো যে টটোমারিজম হয় কিনা। প্রথমে এখানে চলে এসো, এটা সি ডবল বন্ড ও গ্রুপ রয়েছে, এর আলফা কার্বন, এটা আলফা কার্বন, অবভিয়াসলি স্যার এখানে হাইড্রোজেন রয়েছে তাই এটা এরকম করে টটোমারিজম করবে। তাহলে এখানে ডবল বন্ড হয়ে যাবে, এটা OH হয়ে যাবে, তাহলে স্যার এটা টটোমারিজম করবে। আচ্ছা এর কেসটা কী হবে? দেখো এইখানকার হাইড্রোজেনটা ভেঙে আবার এখানে টটোমারিজম করবে না, সবসময় যেন মনে রাখবে। দেখো এইখানকার হাইড্রোজেন যদি এরকম ঘোরায় দিয়ে এখানে যদি এটা তোলে, তাহলে এখানে পরপর দুটো ডবল বন্ড হয়ে যাবে না। কিন্তু কখনো এইরকম ক্লোজ 6 মেম্বার রিংয়ে এরকম পরপর ডবল বন্ড কখনো হয় না, এটা মনে রাখবে সবসময়। এখানে হাইড্রোজেন থাকতে পারে, আলফা হাইড্রোজেন রয়েছে, কিন্তু এখানে ডবল বন্ড ফর্ম করবে না। তার কারণ এরকম ক্লোজ সাইকেলে কখনো পরপর দুটো ডবল বন্ড, ওটা এমনি তুমি এঁকে দিতে পারো কিন্তু অ্যাকচুয়ালি পসিবল নয়। অরবাইটাল ওভারল্যাপের ক্ষেত্রে এটা পসিবল নয়, ঠিক আছে। এটা জাস্ট খেয়াল রেখে দাও। এর ক্ষেত্রে দেখো এটা সিও, এর পাশে আলফা হাইড্রোজেন রয়েছে, তাহলে স্যার এটা টটোমারিজম দেখাবে না? দেখাবে না, অবভিয়াসলি দেখাবে, এ সাইড দিয়ে করবে। আচ্ছা এর কেসটা দেখো, এটা সি ডবল বন্ড ও গ্রুপ, এর পাশে এটা আলফা হাইড্রোজেন, এর কাছে আলফা হাইড্রোজেন নেই, এগুলো তো সব মিথাইল এগুলো, তাই না? এই আলফা হাইড্রোজেন, তাহলে এটাও করবে, তুমি ভাবছো করবে, কিন্তু একটু আগে আমি বলেছি যে ডবল বন্ড পরপর এক্সিস্ট করতে পারে না, মানে এরকমভাবে তৈরি হতে পারে না, তাই এই ক্ষেত্রে টটোমারিজম কিন্তু হবে না, অর্থাৎ কিটো ইনল টটোমারিজম কিন্তু হবে না। তোমরা আরেকটা বলি একটা কথা, আচ্ছা একটু পরে বলছি ওটা। তাহলে এর ক্ষেত্রে হলো, এর ক্ষেত্রে কি টটোমারিজম হবে? কিটো ইনল টটোমারিজম। দেখো এই ক্ষেত্রে এর সাপেক্ষে এখানে হাইড্রোজেন রয়েছে, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, কিটোর সাপেক্ষে সব তো আলফা হাইড্রোজেন রয়েছে, কিন্তু তাও স্যার হবে না। তার কারণ দেখো এরকম করে চলে এলে এই ডবল বন্ড আবার এখানে পাশে একটা ডবল বন্ড হয়ে যাবে না, আর এটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড OH হয়ে যাবে, মানে ইনল ফর্মে বলছি। তাহলে এইরকম বলেছি আগেও, একটু আগে আমি যেটা বললাম যে এরকম ছোট রিংয়ের ক্ষেত্রে, 6 মেম্বার রিংয়ের ক্ষেত্রে পাশাপাশি দুটো ডবল বন্ড এক্সিস্ট করে না, ক্লোজ রিংয়ের ক্ষেত্রে, তাই এই ক্ষেত্রেও পসিবল হবে না। তুমি এই ক্ষেত্রেও এই সাইডেও দেখতে পারো, এই সাইডেও দেখতে পারো, কোনোটা হবে না, মনে থাকে যেন এই সব জিনিসগুলো। এর ক্ষেত্রেও সেম জিনিস, আলফা হাইড্রোজেন রয়েছে, থাকলো কি হয়েছে স্যার? পরপর দুটো ডবল বন্ড এক্সিস্ট করতে পারবে না, এর ক্ষেত্রেও হবে না, ঠিক। নেক্সট এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বন, তাহলে NO2 রয়েছে, আর তার সঙ্গে 3টা এরকম জিনিস রয়েছে, আর গ্রুপ রয়েছে, অ্যালকিল গ্রুপ রয়েছে। তাহলে এটা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, কারণ NO2 তোমরা তো জানো যে এরকম ডবল বন্ড O মাইনাস এরকম করে থাকে, তাই না? তাহলে একে যদি খুলে লিখি এই জিনিসটা আছে, তাহলে এর রেসপেক্টে এটা আলফা কার্বন ঠিকই, কিন্তু স্যার আলফা হাইড্রোজেন নেই, তাহলে আলফা হাইড্রোজেন এখানে থাকা উচিত ছিল ক্রাইটেরিয়াতে, তাহলে স্যার এটা করবে না। এর ক্ষেত্রে অবভিয়াসলি করবে, দেখো এই জায়গাটায় কি রয়েছে গো? দুটো হাইড্রোজেন রয়েছে,
তাহলে এইটাকে যদি একটু খুলে লিখি এই জিনিসটা দাঁড়ায় স্যার CH2 আর এইখানে হচ্ছে আর এরকম জিনিসটা রয়েছে, তাহলে অবভিয়াসলি এরকম একটা টটোমারিজম এখানে ঘটবে, তাই না? এরকম করে ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, তুমি বলে স্যার আপনি তো এতক্ষণ COর সঙ্গে টটোমারিজম করাচ্ছিলেন, কিন্তু এক্ষেত্রে তো আপনি NO2-র সঙ্গে করলেন। দেখো আমরা টটোমারিজমে মেনলি বেসিক্যালি সবসময় স্টাডি করি কিটোএনল টটোমারিজমকে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস কিটোএনল টটোমারিজম দেয়ার আর অলসো টু টটোমারিজম। মানে কিটোএনল টটোমারিজম ছাড়াও আরও দুটো টটোমারিজম রয়েছে, যেটা হচ্ছে নাইট্রো অ্যাসিনাইট্রো, এটা হচ্ছে নাইট্রো ফর্ম। এরপরে যেটা কম্পাউন্ডটা তৈরি হবে না, এটাকে বলা হয় অ্যাসিনাইট্রো, মানে অ্যাসি ফর্ম বলা হয়। তাহলে তুমি জানলে কি টটোমারিজম কিন্তু একরকমে হয় না স্যার। এইটা হচ্ছে এইটা ফার্স্ট স্ট্রাকচার, এটা হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার। দেখো হাইড্রোজেনটা, আচ্ছা হাইড্রোজেনটাকে শিফট করে নি, এই হাইড্রোজেনটা ভেঙে এখানে মাইনাস হলো, তাহলে এখানে হাইড্রোজেনটা শিফট করে যাবে। দেখো তাহলে এটা হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে অ্যাসিনাইট্রো ফর্ম, তাহলে এটা হচ্ছে নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমারিজম। বুঝতে পেরেছো? তাহলে কিটোএনল টটোমারিজমও যেরকম, এরকম নাইট্রোর ক্ষেত্রেও হতে পারে নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমারিজম, মনে থাকবে। তাহলে এক্ষেত্রেও টটোমারিজম পসিবল, কিটোএনল নয় কিন্তু নাইট্রো অ্যাসিনাইট্রো এর ক্ষেত্রে পসিবল কিনা দেখো। এটা এই রকম রয়েছে CH3 CH2, আচ্ছা একটা H-কে উপরের দিকে খুলে লিখছে আর একটা NO-কে এইরকমভাবে খুলে লিখলাম। দেখো এটা N ডবল বন্ড ও, আমি বলেছিলাম N ডবল বন্ড ওর পাশে যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে দেখো সেই ক্রাইটেরিয়া ফিল আপ করছে, অবভিয়াসলি স্যার এক্ষেত্রে হবে, তাই না? টটোমারিজম হবে। স্যার এই ক্ষেত্রে আপনি NO2-র সঙ্গে করিয়েছিলেন ঠিকই, আবার NO করে, হ্যাঁ এটাও একটা টাইপের টটোমারিজম, এটার নাম হচ্ছে নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম, এর নাম হচ্ছে নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম। তাহলে এটা হচ্ছে এই যে টটোমারিজমটা হলো, এটা হচ্ছে নাইট্রোসো অক্সিমিনো টটোমারিজম। তাহলে N ডবল সিঙ্গেল বন্ড ও H হয়ে গেল, এটা ঘুরলো এখানে মাইনাস হবে, এই H প্লাসটা এখানে খেয়ে নেবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাহলেও টটোমারিজম পসিবল। তুমি দেখবে NO2 NO CO এদের পাশাপাশি যেন আলফা হাইড্রোজেন থাকে, অবভিয়াসলি এসব ক্ষেত্রে হবে না। একটু বুঝলেই তুমি করতে পারবে, ইটস নট আ ডিফিকাল্ট থিং। এর ক্ষেত্রে হবে না, হবে না স্যার, একদম হবে না, কারণ NO2-র সাপেক্ষে সেম জিনিস লিখে ফেলেছি, এই ক্ষেত্রে হবে না, আলফা হাইড্রোজেন নেই, তাই না? এবার একটা ডেঞ্জারাস জিনিসে আসছি, এই যে বুড়া বুড়া স্ট্রাকচারগুলো দেখছো পাখির খাঁচার মতো, এই স্ট্রাকচারগুলোতে স্যার কি হবে একটু বলুন, এইটার জন্য আমরা ওয়েট করে আছি। এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার, এগুলোতে টটোমারিজম। দেখো আমি বলেছি কিন্তু দেখে মনে হচ্ছে যে 3টা কোয়েশ্চেন, বাট বিশ্বাস করো এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে একটু করে রাখবে, হ্যাঁ যেগুলো করাচ্ছি ওগুলো করো, আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে স্ট্রাকচারগুলো এরা টটোমারিজম শো করবে কি করবে না, তোমরা আই থিঙ্ক এর আগে এই জিনিসগুলো পড়োনি, একটু বুঝে নাও মন দিয়ে। এই স্ট্রাকচারগুলো ইকুইভ্যালেন্ট টু এই স্ট্রাকচার, মানে এগুলোকে এইভাবেও দিতে পারে আর এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। এগুলোকে বলা হয় বাইসাইক্লিক স্ট্রাকচার, বাইসাইক্লিক কম্পাউন্ড বলা হয়। মানে ধরো এইরকমভাবে কনভার্সনটা এইভাবে হয়েছে, এইরকম বেঞ্জিনের মতো সাইক্লোহেক্সেন রিং লিখেছো, এইটাকে আমি এইভাবেও লিখতে পারি না, দেখো এইভাবেও লিখতে পারি। দেখো এও 6 মেম্বার, 1 2 3 4 5 6, এটাও 6 মেম্বার, এটাও 6 মেম্বার রিং। এইখানে একটা এইরকম একটা বাঁশ লাগিয়ে দিচ্ছি, একটা ব্যাকড়া লাগিয়ে দিচ্ছি, এরকম লাগিয়ে দিলাম। এখানেও দেখো কোন কোন কার্বনের মধ্যে 1 2 3 4 5 6, 1 আর 4-এর মধ্যে একটা বাঁশ লাগিয়েছে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1 আর 4-এর মধ্যে, তাহলে এখানে 4 হয়েছে, তাহলে 1 আর 4-এর মধ্যে স্যার একটা বাঁক হবে, এখানে একটা কার্বন একটা CH2 হবে, তাহলে এইরকম করে আমি চালাতে পারি। এইভাবে মানে এই স্ট্রাকচার যা, এই স্ট্রাকচার তোমাকে এই স্ট্রাকচারেও প্রবলেম দিতে পারে পরীক্ষায়, এই স্ট্রাকচারেও দিতে পারে, খেয়াল রাখবে। এগুলোকে বলা হয় বাইসাইক্লিক কম্পাউন্ড, দুটো সাইকেল তৈরি হয়েছে, এ পাশটা একটা সাইকেল দেখো, এই যে ফর্মটা এটা হচ্ছে সাইকেল, আর এ পাশটা একটা সাইকেল 5 মেম্বার, দুটো 5 মেম্বার রিং, তাহলে দুটো এটা হচ্ছে বাইসাইক্লিক কম্পাউন্ড বলা হয়। এই সব স্ট্রাকচারগুলোকে এইভাবে কনভার্ট করা হয়েছে, বুঝতে পেরেছো? এইভাবেও দেওয়া থাকতে পারে, নাহলে এইভাবে থাকতে পারে। এবার আমি বলছি যে এই সব স্ট্রাকচারের ক্ষেত্রে কীভাবে টটোমারিজম পসিবল কি পসিবল নয়। স্যার এখানেও আপনি ওই ক্রাইটেরিয়াটাকে দেখুন, CONOর পাশে যদি কোনো আলফা হাইড্রোজেন থাকে তাহলে করবে, কিন্তু এক্ষেত্রে একটু অন্যরকম কেস হয়ে যাবে। দেখো ফার্স্ট স্ট্রাকচারের ক্ষেত্রে একটু দেখো, তোমাদের তার আগে একটু থিওরি একটুখানি বলে দিই, দিলে তোমরা বুঝতে পারবে, মানে একটুখানি জাস্ট জেনে রাখো, এর পুরোপুরি লজিকটা আমি বলছি না। এই যে বাইসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে এই যে পোর্শনটা না, যেখান থেকে এই খুঁটিগুলো উঠেছে, মন দিয়ে শুনবে, এইখান থেকে যে খুঁটিগুলো যেখান থেকে উঠেছে না, এইগুলোকে বলা হয় ব্রিজ হেড পজিশন, এগুলোকে বলা হয় ব্রিজ হেড পজিশন।
এই ব্রিজ হেড পজিশনে কখনো কোনো ডবল বন্ড এক্সিস্ট করবে না, মানে এই সব পজিশনে ডবল বন্ড এক্সিস্ট করবে না এই সব ব্রিজ হেড পজিশনে। কখন? যদি তোমার এই সব যে কার্বনের যে টোটাল যোগফল, কোন কোন কার্বন বলো তো, এই ব্রিজের পাশাপাশি যে কার্বন, মানে এই ব্রিজের পাশাপাশি কোন কোন কার্বন রয়েছে, এই কার্বন, এর পাশে এই কার্বন, এখানে কটা টোটাল কার্বন? দুটো কার্বন, 2 লিখলাম। এই ব্রিজের এই পাশে কটা কার্বন রয়েছে? একটা, দুটো, এখানে 2, তাহলে টোটাল এই দুটো ব্রিজ মিলে 2। আর এইখানে উঠে যে গেছে এখানে কটা কার্বন রয়েছে? 3, তাহলে মাঝখানে একটা, এইটা হচ্ছে মাঝখানে একটা আর পাশে 2, তাহলে টোটাল কটা কার্বন হলো গো? 2 2 4 আর 1 5। যখন এই যে টোটালটা, এই যে এই সাইডে আর যতটা উঠে থাকবে এদের টোটালটা যদি 7 হয়, মানে যোগফল যদি 7 হয় বা 7-এর থেকে বেশি হয়, তখনই একমাত্র এই সকল ব্রিজ হেড পজিশনে ডবল বন্ড পসিবল। যদি না বুঝতে পারো আরেকবার ব্যাক করে শুনে নাও ব্যাপারটা। তাহলে কি বললাম? এই কার্বন এই যে কার্বনের টোটাল যোগফল যদি 7-এর সমান, মানে এদেরকে যদি A প্লাস B প্লাস C বলো, মানে A, এটা হচ্ছে B, মানে A সংখ্যক কার্বন রয়েছে এখানে, এইগুলো হচ্ছে টোটাল B সংখ্যক, এটা হচ্ছে C সংখ্যক কার্বন, তাহলে A প্লাস B প্লাস C গ্রেটার ইকুয়ালস টু যদি 7 হয়, 7-এর থেকে সমান, 7-এর সঙ্গে সমান বা 7-এর থেকে একটু যদি বেশি হয়, তখনই হচ্ছে এই ব্রিজ হেড পজিশনে ডবল বন্ড পসিবল। ঠিক আছে? এতগুলো ডবল বন্ড হবে না, আমি জাস্ট বলছি যে ডবল বন্ড এইসব জায়গায় পসিবল। মনে থাকবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? যদি এই যদি স্ট্রাকচারটা আমি যদি বলি, বলো তো পসিবল কি পসিবল নয়? এক্ষেত্রে পসিবল না, পসিবল না। তাহলে ব্রিজ হেড, এইগুলো ব্রিজের পাশে কটা কার্বন রয়েছে? এখানে 2টো, এখানে হচ্ছে 1 2 3টে, তাহলে এখানে হচ্ছে 3টে, আর এখানে কটা রয়েছে? 2টো, তাহলে 2টো, তাহলে 3 2 5 6 7, তাহলে দেখো 7-এর সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এই পজিশন বা এই পজিশন বা এই পজিশন বা এই পজিশন, মানে এই ব্রিজের পাশে ডবল বন্ড পসিবল। ঠিক আছে? একে বলা হয় বিটস রুল বলা হয়, ব্রিডস রুল, BREDTS। তোমরা গুগলে একবার সার্চ করে দেখতে পারো, ইউটিউবেও BREDTS, বিটস রুল বলা হয়। ঠিক আছে? বিটস রুল বলছে যে ডাবল বন্ড কেন, আচ্ছা ওগুলো বলার দরকার নেই, তুমি যদি মনে হয় একবার সার্চ করে দেখে নিতে পারো। এই কনসেপ্টের উপরে ভীষণ কোশ্চেন আসে একদম, মানে তুমি প্রিভিয়াস ইয়ার দেখো, বুঝতে পারবে। তাহলে তোমাদের বুঝিয়ে দিলাম বিটস রুলটা। ওকে, এবার চলে আসি আমাদের প্রবলেমে। দেখো প্রবলেমগুলো কিভাবে সলভ করছি। এর ক্ষেত্রে দেখো আমি যে কোনো একটা স্ট্রাকচার ধরতে পারি, এই স্ট্রাকচার দিচ্ছি। তাহলে দেখো এখানে যদি টটোমেরিজম করতে হয় CO রেসপেক্টে, এটা আলফা হাইড্রোজেন, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, তাই না? CO রেসপেক্টে, তাহলে এক্ষেত্রে এই জায়গা থেকে এরকম করে খুলবে, তাই না? এই জায়গা থেকে এরকম হাইড্রোজেন এসে এখানে তোমার ওয়েস্টটা হয়ে যাবে। তাহলে এখানে ডবল বন্ড পসিবল না, পসিবল নয় গো এই জায়গাটায়? তাহলে দেখো এইখানে তোমাকে দেখতে হবে যে এই সব ছোটো রিংয়ের ক্ষেত্রে ব্রিজ হেড পজিশনে ডবল বন্ড পসিবল নয়। তাহলে তুমি দেখো এক্ষেত্রে কটা হচ্ছে, এটা হচ্ছে 2টো, এটা 2টো, তাহলে 2 আর 2 2 4 আর 1 5, তাহলে 5টা কার্বন রয়েছে, তাহলে 7-এর থেকে ওটা কম, তাহলে এই ডবল বন্ড এখানে এক্সিস্ট করবে না, মানে ডবল বন্ড এখানে পসিবল হবে না, অর্থাৎ অটোমেটিজমে টেক পার্ট করবে না। তাহলে তুমি বাইসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে এইরকম তাড়াতাড়ি করে এই কার্বন সংখ্যাগুলো গুনে নেবে। আলফা হাইড্রোজেনগুলো থাকলেও যদি রিং সাইজ যদি এরকম ছোট হয়, 7-এর থেকে যদি কম হয় ওই টোটাল যোগফলটা, তাহলে টটোমেরিজমে টেক পার্ট করবে না। তাহলে এর ক্ষেত্রে দেখো হবে কি হবে না স্যার? এর ক্ষেত্রে এই ব্রিজেডের মানে এই CO রেসপেক্টে আলফা হাইড্রোজেন কোনটা? এইটা আলফা হাইড্রোজেন, এখানে আলফা হাইড্রোজেন, তাহলে এখানে তো আলফা হাইড্রোজেন নেই, তাহলে স্যার এইটা টেক পার্ট করতে পারে, মানে যদি পসিবল হয় তাহলে এইটা ডবল বন্ড হবে, এটা ওয়েজ হয়ে যাবে। কিন্তু তুমি দেখো এক্ষেত্রে রিং সাইজটা কি, এখানে 2টো কার্বন, এখানে 2টো কার্বন, এখানে একটা, তাহলে 2 2 4 1 5, তাহলে স্যার 7-এর থেকে কম, তাহলে এখানেও এখানে ডবল বন্ড পসিবল হবে না, তাহলে এটাও টটোমেরিজমে টেক পার্ট করবে না, এটাও করবে না। এক্ষেত্রে একটু দেখো, এর ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে 2টো, এখানে 2টো, 2 2 4 আর 1 5, তাহলে এখানে হচ্ছে 5টা কার্বন, 7-এর থেকে কম, তাহলে এখানে কি ডবল বন্ড পসিবল? দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে CO রেসপেক্টে এটা একটা আলফা হাইড্রোজেন, এখানেও একটা আলফা হাইড্রোজেন রয়েছে, দেখো এইখানে তো ডবল বন্ড পসিবল হতে পারে। তাহলে এখানে যদি ডবল বন্ড পসিবল হয়, তাহলে স্যার এইটা তো ব্রিজ হেড পজিশনের ডবল বন্ড নয়, ব্রিজ হেড পজিশনের ডবল বন্ড কোনটা? এইটা বা এইটা বা এইটা বা এইটা, এই যে ডবল বন্ডটা হলো এটা তো থোড়ি ব্রিজ হেড পজিশনে তৈরি হলো, মানে যে জাংশন থেকে উঠছে কার্বনটা সেখানে তো এই ডবল বন্ড নয়, তাহলে এইটা তো ব্রিজ হেডের ডবল বন্ড নয়, তাহলে স্যার এখানকার ডবল বন্ডটা অবভিয়াসলি পসিবল। আমার কথাটা বুঝতে পেরেছো?
তাহলে স্যার এই ক্ষেত্রে কিন্তু টটোমারিজম শো করবে। কারণ এই যে ডবল বন্ডটা এটা তো ব্রিজের পাশে ডবল বন্ড নয় না, বুঝতে পেরেছো তো? তো এই জন্য এটা এই কেসটা দেখাবে, মানে এক্ষেত্রে হবে। তো এই বাইসাইক্লিক কম্পাউন্ডের উপরে বেস করে কিন্তু কোশ্চেন পরীক্ষায় ফ্রেম করতে পারে, একটু সাবধান থাকবে। ঠিক, এগুলো মুছে দিচ্ছি। ওকে, নেক্সট একটু হাইব্রিডাইজেশনের দু একটা কোশ্চেন রয়েছে, দিলে শেষ হয়ে যাবে। ওগুলো একটু ইজি আছে। দেখো তোমাকে কি বলেছে এরপরে, যে নাম্বার অফ সিগমা বন্ড প্রেজেন্ট ইন এই স্ট্রাকচারের ক্ষেত্রে। এই কোশ্চেনটা দেওয়ার একটা কারণ রয়েছে, বুঝলে? একটু করতে গেলে বুঝতে পারবে। নোমেনক্লেচারের সঙ্গে সিগমা বন্ড পাই বন্ডের একটা ক্যালকুলেশন দিয়ে দিয়েছে, এটা বেসিক কনসেপ্টের কোশ্চেন। 2-ফিনাইল 3-ইথানোয়িক অ্যাসিড, এদের সিগমা এবং পাই বন্ড কত জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো আগে এই স্ট্রাকচারটা লিখতে হবে, তারপরে সিগমা পাই বন্ড ক্যালকুলেশন করব। তাহলে এই স্ট্রাকচারটা আগে লেখো, 2-ফিনাইল পেন্ট 3-ইনোয়িক অ্যাসিড। তাহলে পেন্ট বলেছে 5টা কার্বন, 1 2 3 4 5টা কার্বন। তাহলে নামকরণ করে দাও, 1 2 3 4 5। 2-ফিনাইল, তাহলে 2 পজিশনে ফিনাইল থাকবে, পিএইচ। পেন্ট হয়ে গেল 3-ইনোয়িক অ্যাসিড, তাহলে 3-তে ইনোয়িক অ্যাসিড বলছে, মানে 3-তে ইন হবে, তারপরে ওয়িক অ্যাসিড হবে। তাহলে 3-তে আগে ইন করো, ডবল বন্ড লাগাও, তারপরে ওয়িক অ্যাসিড। ওয়িক অ্যাসিড বলছে মানে কার্বক্সিলিক অ্যাসিড লাগাবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কোথায় লাগাবে? কার্বক্সিলিক অ্যাসিডটা কোথায়? এইখানে থাকবে না এইখানে? অবভিয়াসলি সবসময় মনে রাখবে, যখন কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড থেকেই কিন্তু সবসময়ের জন্য নামকরণটা শুরু হয়। তাহলে এই 1 নম্বর যে কার্বনটা, এটা অ্যাকচুয়ালি কার কার্বনের জন্য? কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনের জন্য। ঠিক আছে, এই 1 নম্বরটা সবসময়, যদি অ্যালডিহাইডও হতো তার থেকেও কার্বনের নাম্বারিংটা শুরু হয়। তাহলে এটা যেন মনে থাকে। তাহলে এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। এবার কার্বনের সঙ্গে যে হাতগুলো এবার ফিল আপ করে দেয়, 1টা 2টো 3টা হাত, তাহলে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো, 4টা হাত। এখানে হচ্ছে 1 2 3, তাহলে একটা হাত দিয়ে ফিল আপ করো। এটা হচ্ছে 1 2 3, তাহলে একটা হাইড্রোজেন দাও। এখানে হচ্ছে 1, এখানে তাহলে 3টা হবে। এবার তোমরা বুঝতে পেরে গেছো কীভাবে তোমরা সিগমা পাই ক্যালকুলেশন করবে। খুলে লিখতে হবে এদেরকে, সি ডবল বন্ড ও এইচ। এইখানে একটা গন্ডগোল তোমরা করে ফেলবে, সেটা হচ্ছে এই ফিনাইলটা তোমাকে কিন্তু এইভাবে তুমি লিখবে ফিনাইলটা, হ্যাঁ, দিয়ে তোমরা ক্যালকুলেশন করবে। তোমরা একবার ক্যালকুলেশন করে বলবে তো, আমি পুরো অ্যান্সারটা আমি লিখবো না এখানে, তোমরা কমেন্টে জানাবে অ্যান্সারটা কী হবে। আমি পরে অ্যান্সারটাকে পিন করে দেবো, তোমরা আমাকে একটু জানাবে অ্যান্সারটা কী হবে। আমি আর লিখছি না, ঠিক আছে? হিন্ট একটা দিয়ে দিচ্ছি, তোমরা সবাই প্রায় ভুল করবে। এই হাইড্রোজেনগুলোকে অনেকে কাউন্ট করবে না। এখানে যে হাইড্রোজেনগুলো রয়েছে এইগুলোকে কাউন্ট করবে, মানে এখানে যে সিগমা বন্ধন রয়েছে এগুলো, এই সিগমা বন্ধনগুলো তোমরা হয়তো অনেকে কাউন্ট করবে না। ঠিক আছে, এই যে হাইড্রোজেনের সিগমা বন্ধন, আর সব করবে। এটা একটা সিগমা, এটা সিগমা 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 সিগমা, এটা সিগমা 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 সিগমা। তাহলে এখানে পাই 3টা পাই, এটা সিগমা। এবার বুঝতে পেরেছো, একটা সিগমা একটা পাই, এরকম করে হবে। এই জায়গাটার জন্যই আমি অ্যাকচুয়ালি তোমাদের এই প্রবলেমটা করেছিলাম। অনেকে এই ফিনাইল এই যে এরকম করে থাকে, C6H5 এরকম করে থাকে, এখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়, C6H5 ঝুলিয়ে দেওয়া হয়। এইটাকে অনেকে কি করে, এই হাইড্রোজেনগুলোকে এগুলো ধরে না, বুঝতে পেরেছো? তোমরা সিম্পল কেস, যতগুলো হাইড্রোজেন থাকবে ততগুলো সিগমা বন্ধন থাকবে, মানে এই সবের ক্ষেত্রে আর কি। ওকে, এই তাহলে প্রবলেমটা পারবে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নেবে কত হচ্ছে, দিয়ে কমেন্টে জানাবে এর সিগমা বন্ধন পাই বন্ধনের সংখ্যা কত। এখানে বলেছে লাস্ট, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় জেনপার জন্য খুবই ইম্পর্টেন্ট, আর নিট ফিটের জন্যও এগুলো আসে সবসময়। এদের হাইব্রিডাইজেশন জিজ্ঞাসা করেছে খুব। এই কার্বনগুলো, মানে এই যেগুলো স্টার দেওয়া রয়েছে, আমি স্টার অ্যাকচুয়ালি দিইনি, স্টার এগুলো একটু দিয়ে নেবে। তো এখানে কার্বনের হাইব্রিডাইজেশন কত মনে রাখবে সবসময়। এখানে CH3 র্যাডিক্যালের ক্ষেত্রে এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 হয়, ঠিক আছে? CF3 ক্ষেত্রে খুব ইন্টারেস্টিংলি এই কার্বনের হাইব্রিডাইজেশন sp3 হয়, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, সবসময় মনে রাখবে এটা, ঠিক আছে? এখানে মোর ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন যুক্ত থাকার জন্য এই কেসটা হয়, ওটা একটা আলাদা রুল রয়েছে, বেন্টস রুল বলা হয়। বেন্টস রুলের এক্সপ্লেনেশন এখানে দেওয়া হয়, তো এখন এক্সপ্লেনেশনটা পরে হয়তো কোনো দিন বলবো আমি। তুমি শুধু জেনে রাখবে যে CF3 হাইড্রোজেনের জায়গায় ফ্লোরিন হয়ে গেলে কিন্তু এই কার্বনের হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হয়ে যায়, sp3 হয়ে যায়। এখানে হাইব্রিডাইজেশন কত হবে কার্বনে? জেনারেলি আমরা হাইব্রিডাইজেশন কীভাবে ক্যালকুলেট করি গো? নাম্বার অফ লোন পেয়ার, মানে ওই পার্টিকুলার অ্যাটমের উপরে ধরো অ্যামোনিয়া, বা ধরো এইরকম একটা কম্পাউন্ড রয়েছে CH3OH,
এই অক্সিজেনের আমরা হাইব্রিডেশন কাউন্ট করছি। কীভাবে করি? ওই অ্যাটমের উপরে কতগুলো লোন পেয়ার রয়েছে প্লাস ওর সঙ্গে কতগুলো সিগমা বন্ধন যুক্ত রয়েছে, তাহলে এর লোন পেয়ার প্লাস হচ্ছে সিগমা বন্ধন, তাহলে এখানে লোন পেয়ার কটা রয়েছে? দুটো লোন পেয়ার প্লাস সিগমা বন্ধন কটা? একটা, এপাশে একটা, দুটো, তাহলে টোটাল 4। 4 হলে কি হয়? sp3। আর এই টোটাল ভ্যালুটা যদি 3 হয় sp2 হয়, আর এই টোটাল ভ্যালু যদি 2 হয় sp হয়। ঠিক আছে, এইটা খেয়াল রাখবে। তাহলে দেখো এখানে নেগেটিভ চার্জ মানে একটা লোন পেয়ার, তাহলে একটা আর 3টা হাইড্রোজেন, তাহলে 3 আর 1 4, তাহলে 4 হলে sp3। ঠিক, এখানে কি হবে? 3টা সিগমা বন্ধন আর কোনো তো লোন পেয়ার নেই, তাহলে 3 সিগমা হলে 3 হলে কি হয়? sp2 হয়। এর কেসটা একটু অন্যরকম, এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো CH2 CO O C2H5 এই প্রবলেমটা ছিল। তো তুমি সেই ফর্মুলা ক্যালকুলেশন ইউজ করলে তুমি কি করবে? স্যার দুটো হাইড্রোজেন, দুটো সিগমা বন্ধন, একটা 3টা সিগমা বন্ধন আর একটা লোন পেয়ার, নেগেটিভ চার্জ মানে একটা ইলেকট্রন জোড় আপনি বলেছেন, তাহলে টোটাল 4 হয়, মানে sp3 হওয়া উচিত। কী হওয়া উচিত? sp3 হওয়া উচিত, কিন্তু এখানে হবে sp2। সবসময় যেন মনে রাখবে, কখনো নেগেটিভ চার্জ যখন রেজোনেন্সে টেক পার্ট করবে না, সেখানে 4 এইরকম টোটাল কাউন্ট হলেও লোন পেয়ার প্লাস সিগমার টোটাল কাউন্ট 4 হলেও এখানে রেজোনেন্সের জন্য, মানে যেহেতু রেজোনেন্স হচ্ছে এখানে, এর সবসময় যেন মনে রাখবে sp3 হবে না, এর ক্ষেত্রে হবে sp2। হ্যাঁ, দেখো sp2 সবসময় প্ল্যানার স্ট্রাকচার হয় না, ফ্ল্যাট স্ট্রাকচার হয়, তাহলে প্ল্যানার স্ট্রাকচারে হলে sp2ই হবে, না হলে রেজোনেন্স ওখানে পসিবল হবে কি করে? রেজোনেন্স কখন হয়? যদি sp2 মানে sp2 sp মানে ফ্ল্যাট স্ট্রাকচার হয়, সমতলে থাকে, তাই না? আর sp3 হলে তো ত্রিকোণীয় হয়ে, মানে টেট্রাহাইড্রাল হয়ে যায়, মানে চতুস্থলকীয় হয়ে যায়, তাই না? তো খেয়াল রাখবে এই কেস, বা মানে যেসব জায়গায় রেজোনেন্স হয় আর কি, তো সেই সব কেসে সবসময়ের জন্য খেয়াল রাখবে এই সব জিনিসগুলো। হ্যাঁ, এই কেসটাও, হ্যাঁ এইরকম কেসেও এই জায়গাটার হাইব্রিডাইজেশন কী হবে? sp2 হয়ে যাবে। এখানে 1 2, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, যদিও একটা হাইড্রোজেন রয়েছে, তো টোটাল কাউন্ট করে দেখবে এখানে 4 হচ্ছে, কিন্তু দেখো একটা হাইড্রোজেনের সিগমা, এটা সিগমা, এটা সিগমা, একটা নেগেটিভ চার্জ, তাহলে টোটাল 4 হচ্ছে। বুঝতে পারছো তো? তাহলে 4 হলে এখানে sp3 হওয়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি হয় sp2, কারণ এই রেজোনেন্স করে এরকম করে, তাহলে যেখানে রেজোনেন্স এরকম দেখবে সেখানে কিন্তু sp2 লাগাবে। ঠিক আছে, 4 কাউন্ট হলেও। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের কোশ্চেন, মানে র্যাঙ্ক বুস্টার সিরিজে আর একটা ভিডিও অর্গানিকের। আশা করি তোমাদের অনেক হেল্প হয়েছে, নতুন জিনিস শিখতে পেরেছো। কেমন লাগলো ভিডিও? কমেন্ট বক্স মে ডাল দেনা আপনা মতবাদ। ঠিক আছে, জানাবে কেমন লাগলো, আর এরকম করে আমরা দিতে থাকবো, র্যাঙ্ক বুস্টার সিরিজ চলতেই থাকবে। ওকে, র্যাঙ্ক বুস্টার সিরিজ, জয় হিন্দ। ওকে, ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আর বাই এখন। ঠিক আছে।